কৃষ্ণা গৌর নিতাই। নমস্কার, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। দেখুন, আমরা প্রত্যেকে ইতিমধ্যে জানি যে 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হবে এবং এই বুদ্ধ পূর্ণিমার টাইমটা কি রয়েছে, কখন আপনারা সত্যনারায়ণ পুজো করবেন, কখন গঙ্গা স্নান করবেন, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার কিছু রেমেডি রয়েছে, যে রেমেডিগুলো করলে কি হয়, গৃহের মধ্যে লক্ষ্মী বৃদ্ধি হয়। যারা প্রচন্ড আর্থিক অনটনে ভুগছেন, যারা খুবই সমস্যায় রয়েছেন অর্থনৈতিক দিক থেকে, যারা শারীরিক অক্ষমতায় ভুগছেন, তাদের জন্য আজকের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব যে আপনারা যদি নিজের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে চান, তাহলে আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে এবং এই উপায়গুলো করলে 110% জেনে রাখুন যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসবে, আপনাদের সর্ব মনস্কামনা পূর্ণ হবে। দেখুন, বুদ্ধ পূর্ণিমার দিন আপনার যে রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরের মধ্যে যে চালের পাত্র রয়েছে, সেই চালের পাত্রে যদি একটি বস্তু আপনারা রেখে দিতে পারেন একটি সামান্য ক্রিয়া করে, তাহলে কি হয়, মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা, শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয় এবং সেই অর্থ ভান্ডার কখনই কিন্তু খালি হয় না। সেই চালের ভান্ডার সর্বদা ভর্তি অবস্থায় থাকে। দেখুন, দ্বাদশ পূর্ণিমার মধ্যে বুদ্ধ পূর্ণিমা কিন্তু খুবই শ্রেষ্ঠ একটি পূর্ণিমা, কারণ শ্রী বিষ্ণুর নবম অবতার হচ্ছেন গৌতম বুদ্ধ। উনি কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এটিকে বৈশাখী পূর্ণিমা বলা হয়, এটিকে আবার মাধবী পূর্ণিমা বলা হয়। এবং সর্বোপরি এই বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন এবং কি এই বৈশাখী পূর্ণিমার দিনেই কিন্তু উনি আবার গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন, অর্থাৎ ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন। সুতরাং শুধু যে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই বুদ্ধ পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, আমাদের হিন্দু সনাতন ধর্মেও বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেখুন, যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন সামান্যই একটি কাজ করতে পারেন, তাহলে এতে বুদ্ধদেবের কৃপা পাওয়া যায়। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি খুব ইজিলি বলার চেষ্টা করব। তবে তার আগে অনুরোধ করব যে আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, প্রথমত আপনাদেরকে আমি এই 2025 সালে বৌদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, কি বৃত্তান্ত রয়েছে, সেই বিষয়টা প্রথমে জানিয়ে দিই। দেখুন, আগামী 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা পালিত হবে এবং পূর্ণিমাটা লাগছে কখন সেটা জানুন। প্রথমে পূর্ণিমা লাগছে এক্ষেত্রে 11ই মে রবিবার 7:16 থেকে এবং পূর্ণিমা থাকছে 12ই মে রাত 9:13 পর্যন্ত। সুতরাং যদি আমরা উদয় তিথি অনুসারে বুদ্ধ পূর্ণিমা ধরি, সেক্ষেত্রে 12ই মে সোমবার সূর্যোদয়ের পর সকাল 10:14 থেকে শুরু করে দুপুর 12:50 পর্যন্ত খুব সুন্দর কিন্তু একটি অমৃত যোগ রয়েছে এবং সন্ধ্যা 6:50 থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত একটা কিন্তু অমৃত যোগ রয়েছে। এবং যারা এই দিন সত্যনারায়ণ পুজো করবেন ভাবছেন, তারা কখন পুজোটি করবেন? তারা করবেন 10:14 থেকে শুরু করে 12:51 মধ্যে। আপনারা কিন্তু নিজের বাড়িতে হোক বা কোথাও মন্দিরে গিয়ে যদি কোনো পুজো দিতে চান, সেগুলো সম্পাদন করতে পারেন। আচ্ছা, যারা ভাবছেন যে সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো করবেন, তাদের জন্য সব থেকে আদর্শ সময়টি হলো 12ই মে সোমবার সন্ধ্যা 6:04 থেকে শুরু করে সন্ধ্যা 7:40 পর্যন্ত। তাহলে এবং কি বৌদ্ধ পূর্ণিমার সব থেকে একটি বড় বিষয় হলো দান করা এবং স্নান করা। তাহলে এই ক্ষেত্রে গঙ্গা স্নান কখন করবেন? গঙ্গা স্নান কিন্তু আপনারা করবেন সকাল 10:56 মধ্যে। আপনারা যাদের সামনাসামনি ধরুন গঙ্গা নদী রয়েছে, যারা তারা কিন্তু অবশ্যই এই টাইমটাকে একটু ফলো করবেন। সকাল 10:56 মধ্যে আপনারা কিন্তু গঙ্গা স্নানটা করে ফেলবেন। এবং তার সাথে হচ্ছে যারা দান ধ্যান করতে চান এই দিন, তারাও কিন্তু মোটামুটি সারাটা দিনের মধ্যে যখন ইচ্ছে তখনই কিন্তু দান কাউকে করতে পারে। আচ্ছা, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলে রাখি। দেখুন, আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর বা অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর কখনোই কিন্তু তুলসী পত্র চয়ন করতে নেই। করলে কি হয়, শ্রী বিষ্ণুদেবের মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের অধিকারী কিন্তু সেই ব্যক্তিকে হতে হয়। সুতরাং
আপনারা কিন্তু পূর্ণিমা লাগার আগেই তুলসী পত্র চয়ন করে রাখবেন। এবং তুলসী পত্র যেহেতু 11 দিন পর্যন্ত বাসি হয় না, সেহেতু বিষয়টা মাথায় রাখবেন। সোমবার দিন 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা পালিত হবে, তাহলে আপনাদেরকে কিন্তু রবিবার দিন তুলসী পত্র চয়ন করে রাখতে হবে শ্রী হরি বিষ্ণুর জন্য। দেখুন, ভগবান বিষ্ণু বলুন, শ্রীকৃষ্ণ বলুন, বা গোপালের পুজোতে বা সত্যনারায়ণ পুজোতে কিন্তু তুলসী পত্র অবশ্যই লাগে। উনাদেরকে যে নৈবেদ্য দিবেন তাতে তুলসী পত্র প্রয়োজন, উনাদেরকে যে উনাদের চরণে তুলসী পত্র প্রয়োজন হয়, কারণ তুলসী পত্র ছাড়া কৃষ্ণ পুজো কিন্তু হয় না। সুতরাং আপনারা এই ভুলটা করবেন না যে পূর্ণিমা লেগে যাওয়ার পর তুলসী পত্র তুলছেন। তুলসী পত্র তুলবেন পূর্ণিমা লাগার আগেই। আচ্ছা, এইখানে আরেকটা ভাইটাল বিষয় রয়েছে যে পূর্ণিমা তিথি চলাকালীন কিন্তু কোনো প্রকারের ক্ষৌর কর্মগুলো করতে নেই। ক্ষৌর কর্ম বলতে এখানে বোঝানো হয়েছে চুলদাড়ি, নখ কাটা বা মেয়েরা যে বিউটি পার্লার যায় সেগুলো কিন্তু করতে নেই, শাস্ত্রের মতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও দেখুন, আপনারা যদি এই সময় ক্ষৌর কর্ম করেন, কেন নিষেধ রয়েছে তার কারণ হচ্ছে পূর্ণিমা লেগে যাওয়ার পর ক্ষৌর কর্ম করলে জন্মকুণ্ডলিতে চন্দ্রের দশা লাগে, চন্দ্রদেব ডাউন হয়ে যায়, গ্রহদের দশা লাগে। সুতরাং বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং যেহেতু এবছর বুদ্ধ পূর্ণিমা সোমবার দিন অনুষ্ঠিত হবে, যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, সামনাসামনি শিব মন্দির রয়েছে, তারা কিন্তু মহাদেবের পুজো অবশ্যই করবেন, সাথে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই করবেন। কারণ পূর্ণিমা মানেই মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের বিশেষভাবে পুজো অর্চনা করা হয়। এই দিন খুব একটা দেরি করে ঘুম থেকে উঠবেন না। এই দিন কোনো প্রকারের নেশা ভাঙ বা দ্রব্য অ্যালকোহল যেগুলো হয় আই থিঙ্ক সেগুলো গ্রহণ না করাই ভালো। এবং কোনো প্রকারের আমিষ আহার কিন্তু এই দিন গ্রহণ করবেন না। বিষয়টা একটু মাথায় রাখবেন। কিছু কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো একটু মেনে চলতে হয়। আচ্ছা, যাদের সামনাসামনি ধরুন গঙ্গা নদী নেই, তারা কি করবেন? তারা নিজের স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল নিজের মাথায় ছিটিয়ে নেবেন। এতটুকু আপনারা কাজ করুন। এবং তার সাথে যদি পারেন, যারা গঙ্গায় স্নান করবেন তাদের জন্য বলবো আমি, আপনারা কিন্তু আপনাদের স্নানের জলে বা গঙ্গায় স্নান করার আগে একটু করে কালো তিল মগের মধ্যে নিয়ে সেই জলে স্নান করবেন। কি হয় এতে? এতে হয় কি, দেহ মন পরিশুদ্ধ হয়ে যায়। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমার দিন চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী মানুষদেরকে, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে কিছু না কিছু ভোজন করানো, দান করানো। এটি কিন্তু বুদ্ধ পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ কর্ম। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা দেখুন খুবই পবিত্র একটি পূর্ণিমা, তাই অবশ্যই এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ নৈবেদ্য আছে, আপনারা সেটা কিন্তু মা লক্ষ্মীকে প্রদান করবেন। এক্ষেত্রে বলবো আপনারা পায়েস তৈরি করবেন, চিনি ছাড়া পায়েস তৈরি করবেন, চিনির পরিবর্তে মিছরি প্রদান করে পায়েসটা তৈরি করবেন এবং সেটি শ্রী বিষ্ণু এবং কৃষ্ণের উদ্দেশ্যে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই দিবেন। পীতাম্বরীনাথ বলা হয় শ্রীকৃষ্ণকে, সুতরাং পীতাম্বরীনাথকে হলুদ ফুল কিন্তু এদিন অবশ্যই দিবেন। আর যদি পারেন একটি পদ্ম ফুল মা লক্ষ্মীর চরণে দিবেন, একটি গোলাপ ফুল শ্রীকৃষ্ণের চরণে বা মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। আচ্ছা, দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে এই দিনে যদি শ্রী বিষ্ণু কৃষ্ণের উদ্দেশ্যে তুলসী পত্র উনাদের চরণে নিবেদন করা হয়, তাহলে কি হয়? মৃত্যুর পর ভগবত ধামের প্রাপ্তি ঘটে। সুতরাং অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই দিন শ্রীকৃষ্ণকে বা প্রভু নারায়ণকে বা আপনাদের ঘরের সামনাসামনি যদি কোনো লক্ষ্মীনারায়ণের মন্দির থাকে, সেখানে গিয়ে আপনারা অন্তত একটি তুলসী পত্র হলেও প্রভুকে দিয়ে আসবেন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে। আচ্ছা, আর একটা শাস্ত্রমত বিষয় বলা হয়েছে যে বুদ্ধ পূর্ণিমার দিন যদি পারেন বৈষ্ণবদের একটু সেবা করার চেষ্টা করবেন। কারণ একবার মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে কার উপাসনা করা সর্বশ্রেষ্ঠ। তখন মাতা পার্বতীর এহেন প্রশ্নে মহাদেব বলেছিলেন যে সব থেকে যদি উপাসনা করতে হয় বা যেটা সর্বশ্রেষ্ঠ উপাসনা, সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা, এবং তার থেকেও শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বৈষ্ণবদের সেবা করা। সুতরাং আপনারা কিন্তু যদি কোটিকাল ভগবানের সেবা করে যান আর যদি ক্ষণকাল বৈষ্ণবের সেবা করেন, প্রায় সমান ধরা হয়। সুতরাং সম্ভব হলে বুদ্ধ পূর্ণিমার দিন একটু পারলে বৈষ্ণবদের সেবা করবেন। যাই হোক, এরপর ভিডিওটির যে টাইটেলটা আমি দিয়েছি, যেটা হচ্ছে চালের পাত্রে একটি জিনিস রাখতে বলেছি বুদ্ধ পূর্ণিমার দিন, সেটা কিন্তু আপনারা কি করবেন এবার টোটকাটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি আমি। বুদ্ধ পূর্ণিমার দিন চালের ড্রাম বা চালের পাত্রে আপনারা কি রাখবেন? এই ক্ষেত্রে 21টি অক্ষত চাল নেবেন, চালগুলো যেন ভাঙা না হয়।
পোকা লাগা যেন না হয় 21টি অক্ষত চাল নিয়ে নেবেন, তাতে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন। ওই চালগুলো লাল কাপড়, দেখবেন দশকর্মা ভান্ডারে লাল শালু কাপড় পাওয়া যায়, সেই লাল শালু কাপড় এনে তার মধ্যে চালগুলোকে রেখে ওই পুটুলিটি আপনারা মা লক্ষ্মী নারায়ণের চরণে রেখে দিবেন। এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর ওইটা আপনারা নিজের ক্যাশ বাক্সতে রাখতে পারেন, আলমারিতে রাখতে পারেন, নিজের মানি ব্যাগে রাখতে পারেন। এতে কি হয়, মা লক্ষ্মীর ব্লেসিং সারা জীবন কিন্তু আপনাদের উপর থাকবে। এছাড়াও যে পরিবারে ধরুন চাল, হলুদ, লবণ, তেল এই কয়েকটা উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা নিজের ঘরে মজুত রাখে, তাদের ঘরে কিন্তু কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না। তাই বিষয়গুলো ছোট ছোট বিষয় একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে চালের আরো একটি উপায় আমি বলে দিচ্ছি, এটিও কিন্তু বৌদ্ধ পূর্ণিমার দিন আপনারা করবেন। এক্ষেত্রে কি করবেন, এক মুঠো হাতে চাল নিয়ে নেবেন, সেটা আতপ চাল হতে পারে বা নর্মাল যে চাল আপনারা খান সেই চালও নিতে পারেন, অসুবিধা নেই। সেই চালটির মধ্যে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন এবং সেই চালটি রূপোর কোনো পাত্রে আপনাদেরকে রাখতে হবে। এখানে যদি রূপোর পাত্র না থাকে, বিকল্প হিসাবে বলে দিচ্ছি, পিতল, তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন। এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি, একটি 1 টাকার একটি কয়েন, একটি লক্ষ্মী কুড়ি, একটি গোমতী শঙ্খ, একটি পদ্ম বীজ রেখে সেই পাত্রটিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দিতে পারেন, মা লক্ষ্মীর পুজো করবেন সাথে। এবং যখন এই সম্পূর্ণ ক্রিয়াটি করবেন তখন কিন্তু 108 বার এই মন্ত্রটি চ্যান্টিং করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই পুটুলিটি মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার রান্নাঘরে প্রধান দরজার সামনে, ঠিক আছে, আপনারা কিন্তু প্রধান দরজা নয়, আপনার রান্নাঘরে প্রধান যে চালের ড্রাম রয়েছে সেই চালের ড্রামের মধ্যে রেখে দিবেন। এবং একটি বিষয় মাথায় রাখবেন, ওই ড্রামের চাল যেন পুরোপুরি শেষ না হয়। শেষ হওয়ার মুখেই পুনরায় চাল এনে ড্রামটি বা চালের পাত্রটি ভর্তি করে দিবেন। এবং আপনারা যখন রান্না করবেন সেই চালের পাত্র থেকেই চাল বার করবেন এবং রান্না করবেন। এর ফলে কি হয়, পারিবারিক দুশ্চিন্তা দূর হয়, অর্থনৈতিক টানাটানি কমবে, সংসার থেকে বাজে খরচটা কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে। এবং এই উপায়টা করলে কি হয়, সর্বোপরি মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে আশীর্বাদ কিন্তু উনি প্রদান করে থাকেন। সুতরাং চালের এই যে প্রোগ্রামটা বললাম সেটা কিন্তু অবশ্যই করবেন। যাই হোক, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, দুটো উপায় আপনাদেরকে বলেছি চাল সংক্রান্ত, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এবং বৌদ্ধ পূর্ণিমার দিন যদি আপনারা উপায়গুলো করতে পারেন, ডেফিনেটলি জেনে রাখুন জীবনে সুখ, শান্তি, অর্থনৈতিক উন্নতি, প্রসপারিটি এগুলো কিন্তু আসতে বাধ্য। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এতে অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।